Hi everyone, ওয়েলকাম টু সহজ পাঠ দ্য চার্টার অ্যাক্ট অফ 1833 নিয়ে আমরা আজ আলোচনা করব। যারা এখনও পর্যন্ত আমাদের সহজ পাঠ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পাও। আমাদের এই পার্টিকুলার যেই সহজ পাঠ অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানেও যদি জয়েন না থাকো সেখানেও যুক্ত থাকতে পারো। লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে নিজেদের প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যাও। সেলফ অ্যানালিসিসের লাস্ট পার্টে একটি প্রশ্ন তোমাদের থেকে জানতে চেয়েছিলাম, যেখানে বলা হয়েছিল ইন্ট্রোডাকশন অফ দি ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া, এটির সূচনাটা কোন কোন পার্টিকুলার পয়েন্টগুলি এক্ষেত্রে দায়ী। তো এখানে আমাদের তিনটে অপশান আমরা দেখতে পাচ্ছি। অপশান 1 নাম্বার চার্টার অ্যাক্ট অফ 1813, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন 1823, ওরিয়েন্টালিস্ট অ্যান্ড অ্যাংলিশিস্ট কন্ট্রোভার্সি। তো আমি যখন 1813 তোমাদেরকে পড়িয়েছিলাম তখন আমি তোমাদের বলেছিলাম সায়েন্সের ক্ষেত্রে এখানে প্রমোশনের জন্য এবং একই রকমভাবে এই পার্টিকুলার যে সময়টা থাকে সেই 1813 অ্যাক্টেই এখানে কিন্তু লিটারেচারের জন্য প্রমোট করা হয়, ফাইন্যান্সিয়াল এইড দেওয়া হয় ব্রিটিশদের দ্বারা এবং 1,00,000 টাকারও এইড এক্ষেত্রে আমরা দেখতে পাই। তো চার্টার অ্যাক্ট 1813 এক্ষেত্রে কনফার্ম হয়ে গেল, এটা আমাদের রাইট আনসার। এক তো থাকবেই, বাদবাকি আর কি থাকবে এখানে? 1 2 1 3 না 1 2 3। তো এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন 1823, ওরিয়েন্টালিস্ট অ্যান্ড অ্যাংলিসিস্ট কন্ট্রোভার্সি এই 2 3 এটিও কিন্তু এক্ষেত্রে একই রকমভাবে অ্যাপ্লিকেবল আমরা বলতে পারি ইংলিশ এডুকেশন ইন্ডিয়াতে আনার জন্য। তার মানে কি চার্টার অ্যাক্ট 1813, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন 1823, ওরিয়েন্টালিস্ট অ্যান্ড অ্যাংলিসিস্ট কন্ট্রোভার্সি তিনটেই আমাদের রাইট আনসার। অপশান নাম্বার ডি এক্ষেত্রে আমাদের রাইট আনসার হয়ে গেল। সো আজকে আমাদের চার্টার অ্যাক্ট 1833-এর আলোচনা শুরু করা যাক। চার্টার অ্যাক্ট 1833-কে সেইন্ট হেলেনা অ্যাক্ট বলে। তাহলে সেইন্ট হেলেনা অ্যাক্ট কাকে বলে যদি জানতে চাওয়া হয় তাহলে কি হবে? প্রথমত চার্টার অ্যাক্ট 1833-কে সেইন্ট হেলেনা অ্যাক্ট বলে। এই অ্যাক্টের মাধ্যমে লিগালাইজড করা হয় ব্রিটিশের এখানে কোলোনাইজেশন পলিসিটাকে কান্ট্রির ক্ষেত্রে। এখানে যদি আমরা দেখি, এখানে দেখো আমরা 1813-র ক্ষেত্রে কিন্তু পড়েছিলাম ফার্স্ট টাইম এক্সপ্লিসিটলি কনস্টিটিউশনাল পজিশন ব্রিটিশ টেরিটরি ইন ইন্ডিয়ার ক্ষেত্রে এখানে ডিফাইন্ড করা হয় চার্টার অ্যাক্ট 1813-তে। আর এখানে আমরা এক্ষেত্রে দেখেছিলাম ব্রিটিশদের এই যে ফার্স্ট টাইম কনস্টিটিউশনাল পজিশনটা এখানে আমরা যেটা 13তে দেখতে পাই, 33-এ বলছে সেটাকে লিগালাইজ করার কথা। ব্রিটিশদের এখানে তাদের যে কোলোনাইজেশন যে পলিসিসগুলো রয়েছে সেই পলিসিসগুলো এক্ষেত্রে লিগালাইজড হলো কোথায়? 1833-এ। কোম্পানির কমার্শিয়াল অ্যাক্টিভিটি টোটালি ক্লোজড হয়ে যায় চায়নার সাথে। একই সাথে এখানে দুটো সেকশনই টোটাল ক্লোজ হয়ে যায়, কোম্পানির কমার্শিয়াল অ্যাক্টিভিটি ক্লোজড হয়ে যায় কমপ্লিটলি। পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হিসেবে এটি থেকে যায় ব্রিটিশ ইন্ডিয়ান পজিশনকে মেনটেন করার জন্য। এই যে ব্রিটিশ গভর্নমেন্ট এক্ষেত্রে রয়েছে তারা কার কাছে রয়েছে? এখানে আমাদের এখানে একটা পার্টিকুলার এই যে সময়কালটা আমরা দেখতে পাচ্ছি 1784 থেকে 1833, এখানে ব্রিটিশদের পজিশন, এখানে গভর্নমেন্টের যে পজিশন সেই গভর্নমেন্টের পজিশনের আন্ডারে ব্রিটিশ কোম্পানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে তার টেরিটরিকে মেনটেন করছে। এখানেও কিন্তু সেই কথাটাই বলা হয় এটি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হিসেবে ব্রিটিশ ইন্ডিয়ান পজিশনের ক্ষেত্রে থেকে যায়। এবং আরেকটা পয়েন্ট যেটা আমাদের মাথায় রাখতেই হবে এবং ডিরেক্টলি এই কোশ্চেনটাও দিয়ে দিতে পারে, এই যে কোম্পানির টেরিটরি ইন ইন্ডিয়া এখানে বলা হয় যে তারা এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হিসেবে থাকবে। তো এখানে ব্রিটিশ গভর্নমেন্ট যে আছে সেই ব্রিটিশ গভর্নমেন্টের টেরিটরি সামলানোর জন্য কে থাকবে? কোম্পানি থাকবে ইন্ডিয়াতে। ব্রিটিশ গভর্নমেন্টের টেরিটরি সামলানোর জন্য যদি এখানে কোম্পানি ইন্ডিয়াতে থাকে তাহলে সে তার এখানে দেখা যাচ্ছে তার যে ম্যাজিস্ট্রি রয়েছে তার ট্রাস্টে এই কাজটা করছে। মানে কি? মানে এই যে কোম্পানি ব্রিটিশ ইন্ডিয়ার
গভর্নমেন্ট, ব্রিটিশ গভর্নমেন্টের যে টেরিটরিটা ইন্ডিয়াতে রয়েছে তার স্বার্থে কাজটা করছে। সো এটাই হচ্ছে ইন ট্রাস্ট ফর হিজ ম্যাজেস্ট্রি, হিজ হেয়ার্স অ্যান্ড হিজ সাকসেসার্স। সো এখানে আমরা বলতে পারি তারই সর্বে সর্বা ভাব আমরা কিন্তু এক্ষেত্রে পাচ্ছি। এখানে এই লাইনটা ডিরেক্টলি তোমাদের তুলে দিতে পারে, তখন কিন্তু তোমাদের বলতে হবে উত্তরটি হবে এখানে 1833। ম্যাজিস্ট্রেট মানে কিন্তু তার ঐশ্বর্য বা মহত্বের আন্ডারে, হেয়ার কথার মানে হচ্ছে গিয়ে তার উত্তরাধিকারী, এবং সাকসেসর। সাকসেসর এই যে টার্মটা, এটা অনেক সময় তোমরা ভুল করো এবং তোমাদেরকে বলবো কে কার সাকসেসর এই রকম, এটাও কিন্তু উত্তরাধিকারী ক্ষেত্রেই বোঝায় হেয়ার অ্যান্ড সাকসেসর। সো এখানে 1833 হয়ে গেল আমাদের এই পার্টিকুলার পার্টের উত্তর। এখানে আরও একটা পার্ট খুব ইম্পর্টেন্ট, সেই পার্টটি আমরা যদি বলি সেটা হচ্ছে প্রথমবার এখানে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে গেল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। প্রথমবার বলতে লাস্টবার আর কি, মানে এই যে ঘটনাটা ঘটলো সেই ঘটনার রেসপেক্টে বলছি। গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল এখানে হয়ে গেল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এবং সেই ব্যক্তির হাতে সিভিল এবং মিলিটারি পাওয়ার এখানে দিয়ে দেওয়া হলো। তাহলে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে গেল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তার হাতে সিভিল মিলিটারি পাওয়ার এক্ষেত্রে আমরা দেখতে পারলাম। এবার প্রথমবার আমরা দেখতে পারলাম এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এখানে অথরিটি রয়েছে এন্টায়ার টেরিটোরিয়াল এরিয়া possessed by the British in India. So government of India having authority over the entire territorial area possessed by the British in India. Very important line, এই লাইনটা একটু মাথায় রাখবে। এখানে তার মানে কি বোঝাতে চাইছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই মুহূর্তে অথরিটি রয়েছে পুরো ব্রিটিশ ইন ইন্ডিয়ার যেই এরিয়াটা পোজেস করছে, সেক্ষেত্রে প্রথমবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু তার উপর অথরিটি রয়েছে। এবার ইন্ডিয়া বলতে কিন্তু এখানে কার অফিসকে বোঝাচ্ছে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার অফিসকে বোঝানো হচ্ছে। মাইন্ড ইট, কারণ ইন্ডিয়া তো তখন পরাধীন, এই ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার স্বাধীন ভারতবর্ষের কথা কিন্তু আমরা এখানে বুঝতেই পারছি না। ওকে, সো এখানে কনফিউজড হবে না। এবার এই প্রথমবার গভর্নর অফ বেঙ্গল হয়ে গেল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এই এমন ব্যক্তি তিনি হলেন প্রথম যিনি, দ্যাট ইজ লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিংয়ের নামটি অবশ্যই মাথায় রাখবে, খুব ইম্পর্ট্যান্ট, এবং বারবার পরীক্ষাতে জানতে চাওয়া হয় কি প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে, দ্যাট ইজ লর্ড উইলিয়াম বেন্টিং। কত সালে এটি আসে, 1833-এ এটি আসে। আর আরেকটি লাইন, দ্যাট ইজ ফাইনাল স্টেপ টুয়ার্ডস সেন্ট্রালাইজেশন ইন ইন্ডিয়া। যদি জানতে চাওয়া হয় তোমাদের থেকে প্রথম স্টেপ কোনটা বা প্রথম স্টেপ কোন অ্যাক্টে এসেছে, যদি জানা থাকে কমেন্ট করো। প্রথম স্টেপ এটা হচ্ছে ফাইনাল স্টেপ, 1833টি এক্ষেত্রে আমাদের ফাইনাল স্টেপ হিসেবে থাকে। এবং লাস্ট একটি পয়েন্ট তোমাদেরকে বলবো, যার মাধ্যমে এই পয়েন্টটা মেন্স ছাড়া ইম্পর্টেন্ট নয়, তবুও আমরা যখন পড়ছি আমরা একসাথেই সুন্দরভাবে পড়বো এবং চেষ্টা করব খুব তাড়াতাড়ি যাতে আমাদের এক্সামটা ক্লিয়ার হয়ে যায়। তো সেক্ষেত্রে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া গিভেন এক্সক্লুসিভ লেজিসলেটিভ পাওয়ার ফর দি এন্টায়ার ব্রিটিশ ইন্ডিয়া। তো আগেই আমাদেরকে এখানে বলে দিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এখানে অথরিটি রয়েছে টেরিটোরিয়াল এরিয়া, যেটা ব্রিটিশ ইন ইন্ডিয়ার ক্ষেত্রে আছে। এটা কিন্তু তোমাদের কনফিউজ করার জন্য একটু কনফিউজ করতে পারে, এই কোশ্চেনটা একটু দেখে নেবে। এবার এখানে এই জায়গাটা থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এক্সক্লুসিভ লেজিসলেটিভ পাওয়ার রয়েছে এন্টায়ার ব্রিটিশ ইন্ডিয়ার, এবং এই যে লটা এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস যে অ্যাক্টস তাদেরকে বলা হতো রেগুলেশন। এবার এই পার্টিকুলার অ্যাক্টের আন্ডারে যা যা তৈরি হলো তাদেরকে বলা হলো অ্যাক্ট। মানে বোঝাই 1833-এর আগে, 1833-এর আগে আমরা যেই সমস্ত লকে তৈরি হতে দেখেছি তাদের নাম দেওয়া হয়েছিল রেগুলেশন, কিন্তু 1833-এর আন্ডারে এবং তারপরে যা যা ল তৈরি হলো তাকে আমরা বললাম হলো অ্যাক্ট।
এই কোশ্চেনটি একটু মেন্স পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট। তার মানে এখানে আমরা দেখো একটি ছবিতে যেটা মেনশন করা রয়েছে রুলের মধ্যে রেগুলেশন, তারপরে অ্যাক্ট। তাহলে আগে রেগুলেশন, ছবিটি দেবার মানেই হচ্ছে এটা, আগে রেগুলেশন দেন হলো অ্যাক্ট। এটা একটু মাথায় রেখো, আগে রেগুলেশন দেন অ্যাক্ট। সো চার্টার অ্যাক্ট 1833 থেকে এই কোশ্চেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে একটি কোশ্চেন রয়েছে তোমাদের জন্য সেলফ অ্যানালিসিসের ক্ষেত্রে। দেখো এখানে তোমরা আনসারটি করতে পারো কি না। এবং দ্বিতীয় আরও একটি প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, যদি জানা থাকে কোশ্চেন নাম্বার 1 কোশ্চেন নাম্বার 2 এর আনসার এখানে দাও। এবং তোমাদের স্টাডি রিলেটেড কোনো রকম কোনো কোয়ারি থাকলে আমাদের এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এইভাবেই তোমাদের পাশে থাকতে পারি। থ্যাংক ইউ, টাটা।